নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গোবিন্দ মাসি। পোস্ট অফিসটা রাস্তার ধারেই পড়ে, একটা বড় কম্পাউন্ডের একটু ভেতরের দিকে। রিক্সা করে যেতে যেতে দূর থেকেই দেখতে পেলাম বারান্দার ওপর একটা কাউন্টারের সামনে রীতিমতন জটলা লেগে গেছে। রিক্সাওয়ালাকে একটু তাড়াতাড়ি চালিয়ে যেতে বললাম, যদি পকেটমার হয় তো নেমে দুঘা বসিয়ে দিয়ে আসব। পর মুহূর্তেই কিন্তু মত বদলাতে হলো। রিক্সাওয়ালার পিঠে একটা ঠেলা দিয়ে চাপা গলায় বললাম, শিগগির ফেরা রিক্সা। জিজ্ঞেস করলে, কেন বাবু? সে শুনবি ক্ষণ, তুই ফেরা আগে, বলে তার জামাটা চেপে ধরলাম। জোরে চালিয়েছিল, ব্রেক কষতে কষতেও কিন্তু খানিকটা এগিয়ে গেল। পোস্ট অফিসের প্রায় সামনাসামনি। ঘোরাতে যাচ্ছিল, কিন্তু তখন আর উপায় নেই, ধরা পড়ে গেছি। কোনো পকেটমার নয়, গোবিন্দ মাসি। আওয়াজটা কানে গিয়েছিল, শুধু এমন সময় এখানে এ অবস্থায় ওর উপস্থিতির কথাটা ভাবতে পারিনি বলেই একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। রিক্সাটা ঘোরাতে গিয়েই বোধহয় আরও নজরে পড়ে গিয়ে থাকবে। গোবিন্দ মাসি ভিড় ঠেলে বেরিয়ে আসতে আসতে হাত তুলে চিৎকার করে উঠলেন, এই রিক্সাওয়ালা, দাঁড়াবি? দাঁড়া, নয়তো তোরই একদিন কি আমারই একদিন। একটা ভদ্রলোকও এসে দেখুক অবলা মেয়ে ছেলেকে দেখে কি জুলুমটা করছে এরা। ডেকে দে না। বলি, ও বাচ্চা শুনছো? বলি, ও ভদ্রলোক। বড় আমার ভদ্রলোক রে, ঘুরেও চায় না। সব গুলতানেই কতগুলো করে চ্যাংড়া জোটে, তারাও ডাক দিতে দিতে এগিয়ে আসছে। তাদের পেছনে গোবিন্দ মাসিও। নামছি না দেখে ওর ভাষাও ক্রমে ক্রমে উগ্র হয়ে উঠছে। আমি মুখটা ফিরিয়ে বসেছিলাম। রিক্সাওয়ালাটার যে ভ্যাবাচাকা লেগে গেছে তাকে তাগাদাও দিচ্ছিলাম। শেষে আর উপায় না দেখে নেমে পড়ে সামনাসামনি হয়ে দাঁড়ালাম। গোবিন্দ মাসি থমকে একটু দাঁড়িয়ে পড়লেন। দূর থেকে নিশ্চয় চিনতে পারেননি। ঘুরেও বসেছিলাম, এমন সামনাসামনি হতে একটু অবাক হয়ে গিয়ে এগিয়ে আসতে আসতে বললেন, আমাদের শৈল না? আমি ভাবলাম অন্য কেউ। তা তুই এই আঘাটায় কোথা থেকে? চ্যাংড়াগুলো ঘেরে নিয়ে মুখের দিকে চেয়ে আছে। বললাম, এই গাড়িতেই নামলাম, বাড়িতে যাচ্ছিলাম। তা তুমি এখানে? আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ ব্যাপারখানা কি। একটা যেন গোলমাল। কি হয়েছে? গাঁট কাটা নয় তো? আমায় হঠাৎ দেখতে পেয়ে খানিকটা বিস্ময়ের এবং খানিকটা আহ্লাদে গোবিন্দ মাসির গলাটা নরম হয়ে এসেছিল। আবার সপ্তমে চড়ে গেল। একেবারে ঘুরে পোস্ট অফিসের দিকে মুখ করে হাত দুটো তুলে চেঁচিয়ে উঠলেন, গাঁট কাটা? গাঁট কাটা তো এদের সামনে সোনার চাঁদ। এরা একেবারে গলায় ছুরি দেবে, এই এদের ব্যবসা দাঁড়িয়েছে। তা এবার পাল্লায় পড়েছে, কে কার গলায় ছুরি বসায় দেখছি। আমারও নাম গোবিন্দ বামনি। বারান্দার ভিড়টা ধারে সরে এসে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। পাঁচমিশালি ভিড় সদর জায়গায়। খুবই বিব্রত হয়ে পড়তে হলো। বললাম, ব্যাপারখানা কি? ওরা আমায় টেলিগ্রাফ করতে দেবে না। ন্যায্য পাওনার ওপর এত ঘুষ দাও তো পাঠাবো, নইলে রইল তোর পরে টেলিগ্রাফ। বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত সব একজোট হয়েছে, সব শেয়ালের মুখে এক রা। এত দাও তবে যাবে, নইলে যেমনকার টেলিগ্রাফ তেমনি পড়ে থাকবে। চ্যাংড়াদের মধ্যে একজন এগিয়ে এসে বললে, ওনারা বলেছেন 2 টাকা 8 আনা লাগবে, ইনি বলছেন 12 আনার বেশি কখনো দেবেন না, এই নিয়ে ঝগড়া। পুরোপুরি না বুঝলেও একটা আন্দাজ পাওয়া গেল। গোবিন্দ মাসি যখন কোট ধরে বসেছেন তখন যুক্তি দেখাতে গেলে কাজ তো হবেই না, উল্টে ওদের দলে ফেলে আমারও আদ্যশ্রাদ্ধ করতে বাধবে না ওর দিকেই টেনে বললাম, আবদার তো মগের মুল্লুক নাকি? কই টেলিগ্রামটা আছে তোমার কাছে? গোবিন্দ মাসি বললেন, না, ওদের কাছেই আছে। দিতে চাইছে না? নিচ্ছে কে যে ফিরিয়ে দিতে চাইবে না? ওদের বুকের ওপর বসে ওই টেলিগ্রাফ করাবো, তবে আমার নাম। নিচ্ছে কে যে ফিরিয়ে দেবে শুনি? বললাম, তাহলে বাড়ি গিয়ে সেই ব্যবস্থাই করি গে চলো। মুখের কথায় তো শোনবার লক্ষণ দেখছি না। বাড়ি গিয়ে ওপরওয়ালাদের কাছে কড়া চিঠি ঝাড়তে হবে। কৌতূহলী ভিড় জমে উঠেছে। এ ধরনের নির্বোধের মতো কথা বলতে যেন
মাথা কাটা যাচ্ছে। তবু এই অস্বস্তিকর পরিবেশ থেকে সরে পড়তে পারলে বাঁচি আপাতত। গোবিন্দ মাসি খুব কষে আমার ডান হাতটা মুঠিয়ে ধরলেন। আর ভূমিকা না করে পোস্ট অফিসের দিকে একরকম টানতে টানতেই নিয়ে যেতে যেতে চিৎকার করতে লাগলেন, তুই যে মেয়ে মানুষের বেহদ্দ হলি রে শৈল! কতকগুলো গুন্ড বাটপার শহরের মধ্যিখানে বসে যা খুশি তাই করবে, কোথায় পুরুষের মতন এগিয়ে গিয়ে তাদের বীজ দাঁতগুলো উপড়ে দিবি, না ঘরের কোণে বসে চিঠি নিকতে চললি? এমনি মেনিমুখো তুই কবে থেকে হলি? কই ছিলি না তো এর আগে? চল, আমি রয়েছি, কে তোর কেশাগ্য স্পর্শ করে দেখি। সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে ভিড়ের মধ্যে সেঁধুলেন, অবশ্য আমায় নিয়েই। দৃশ্যটা যথেষ্ট কটু হয়ে উঠেছে। আমি প্রতিরোধ করবার চেষ্টা করে আর চরমে নিয়ে গেলাম না। কাউন্টারের কাছে নিয়ে গিয়ে আমায় একটু সামনে ঠেলে দিয়ে বললেন, এই এসেছে 3টে পাস, আর অবলা মেয়ে মানুষ নয় একটা যে যা বুঝুবে নির্বিচারে শুনে যাবে, করুক বোঝাপড়া ওর সঙ্গে। আমি এই বসলুম গেঁয়াট হয়ে। বারান্দার শেষ দিকটা একটা শানের বেঞ্চ রয়েছে। গোবিন্দ মাসি তার ওপর গিয়ে বসতে যারা বসেছিল সমীহ করে সরে এলো। গঙ্গা স্নানের ফেরত ঘটনাটির সূত্রপাত হয়েছে। গোবিন্দ মাসির পরনে মটকার থান, বাঁ হাতে কমণ্ডলু, ভিজে কাপড় আর গামছাটা পাট করে মাথার ওপর বসানো। বেঞ্চে বসে বললেন, শোন শৈল, ওরা কি বলতে চায় শুনে বিহিত কর। দেওয়ানি ফৌজদুরি কিছু ডরাবি নে, আমি এই রয়েছি। কমণ্ডলু থেকে জল নিয়ে কাপড় গামছা সরিয়ে মাথায় 2-3 বার চাপড়ে চাপড়ে দিয়ে একবার ভিড়ের সবার ওপর চোখ বুলিয়ে নূতন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে বসলেন। একটা চ্যাংড়া কমণ্ডলুতে আর কতখানি জল আছে দেখবার জন্য কৌতূহলী হয়ে গলা বাড়িয়েছিল, কড়া দাবড়ানি খেয়ে পিঠ দিয়ে ঠেলা মেরে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লোকের চাপ আরও বেড়ে উঠেছে। সব নিশ্চুপ। নূতনে পর্বটা কিভাবে শুরু হয় দেখবার জন্য সবাই উৎকণ্ঠিত হয়ে রয়েছে। কাউন্টারের ওদিকেও ছোটোখাটো একটা ভিড়। পোস্ট অফিসের আমলারা একত্র হয়েছে। টেলিগ্রামের একটা ফর্ম হাতে করে যে ছেলেটি সামনে দাঁড়িয়েছিল তাকে বেশ একটু কুণ্ঠিতভাবে প্রশ্ন করলাম, কি হয়েছে, আপনি টেলিগ্রাফিস্ট? ছোকরার মুখটা বেশ থমথমে। দেখে মনে হয় অনেক অশ্রুতিমধুর বিশেষণ কানে গিয়ে মাথাটা ভারী করে রেখেছে। বললে, আগে হ্যাঁ, একটা টেলিগ্রাম নিয়ে এসেছেন। একে তো কাকে দিয়ে লিখিয়েছেন, কি লিখিয়েছেন, মাথা মুন্ডু কিছুই ধরা যাচ্ছে না। মরুগ্গে, ভাবলাম যা দেখছি অক্ষর ধরে পাঠিয়ে দিই। বললাম এত টাকা চার্জ পড়বে, 2 টাকা 8 আনা। বলেন কোনো মতেই দেবেন না। কবে কোন মাসে কাকে একটা টেলিগ্রাম করতে 12 আনা পয়সা লেগেছিল সেই হিসেব ধরে বসে আছেন। ঘুরে না চেয়েও দেখলাম গোবিন্দ মাসি বেঞ্চের ওপর বসে ফুলছেন। ওই কথাগুলোর উপরই মাথাটা একটু দুলিয়ে কমণ্ডলু থেকে জল নিয়ে আবার একবার মাথায় চাপড়ে দিলেন। আত্মসংযম কি প্রস্তুতি ঠিক বুঝতে পারা গেল না। বললাম, ওকে হিসেবটা বুঝিয়ে দিয়েছেন? মেয়ে ছেলে কিনা তাই জিজ্ঞেস করছি। একবার নয় মশাই, 1000বার 1000 রকম করে। এতগুলি কথা আছে, 8টা পর্যন্ত এত পরে, তারপর এই হিসেব। উনি কোনো মতে শুনবেন না? না হয় নিয়েই যান, অন্য পোস্ট অফিসে ভজিয়ে নিন, তাও নয় এইখান থেকেই করাবেন। সেই 12 আনার বেশি দেবেন না। গাল মন্দর কথায় বাদই দিলাম, বুড়ো মানুষ, কিন্তু কাজের তো ক্ষতি হচ্ছে। ওর সামনেই আরও 3 জনের নিলুম। বলতে বলবেন জোচ্চোর বাটপার। জিজ্ঞেস করলাম, ন্যায্য না হলে ওরাই বা দেবেন কেন? বললেন, হাঁদা অপগণ্ড গবেট, তাই দিয়ে দিচ্ছে। গোবিন্দ মাসি শুধু মাথাটা একটু দোলালেন। প্রশ্ন করলাম, আগে কম ছিল, এখন যে রেট বেড়েছে সেটা বুঝিয়ে দিয়েছেন? বুঝেছি এ প্রশ্নগুলো রুচিকর হচ্ছে না গোবিন্দ মাসির, অথচ কোন পথে অগ্রসর হব বুঝতে পারছি না। কতকটা ওকে ঠান্ডা করে রাখবার জন্য বললাম, এই জন্যেই জিজ্ঞেস করছি, বুঝিয়ে বললে উনি না বুঝবার মানুষ নন তো। অনুভব করলাম কি ভেবে এতেও মাথাটা একটু দোলালেন গোবিন্দ মাসি। ছোকরা বললে, ওই তো বললাম সব রকমে বুঝিয়েছি মশাই, উনি কোনো মতেই। আর শেষ করতে হলো না। গোবিন্দ মাসি হঠাৎ এমন হুঙ্কার করে বেঞ্চি ছেড়ে দাঁড়িয়ে উঠলেন যে ভিড়টা খানিকটা যেন ছত্রভঙ্গ হয়ে গেল। এগিয়ে এসে আমার হাতটা আবার চেপে ধরে বললেন, ও অল্পে এরা তোকেও নিজের মতন করে বুঝিয়ে ছাড়বে।
তোর যদি নিজের বুদ্ধি না থাকে, তোর 3টে পাশ দিয়ে শুধু ভস্যে ঘি ঢালা হয়ে থাকে, তো কোনো কাজ নেই। তুই চলে আয়, ঘোমটা টেনে ঘরের কোণে বসে উপরওয়ালাকে চিঠি লিখবি চল। সব শেয়ালের একরা। টেলিগ্রাফের দর যে বেড়েছে তা গোবিন্দ মাসি জানে। আজ জন্মায়নি, কচি খুকি নয়। টেলিগ্রাফ কেন, গরিবের পোস্ট কার্ড 1 পয়সা থেকে 2 পয়সা, 2 থেকে 3 পয়সা হয়েছে। খাম ঠেকেছে গিয়ে 2 আনায়। গোবিন্দ মাসি আজকের নয়, বসে বসে সব দেখেছে। গরিবের নিঃশেষে অত বড় যে ইংরেজ রাজা, তাকেও তল্পিতল্পা গুটিয়ে সমুদ্র পাড়ে পালাতে হলো, তাও দেখলাম। এবার এদেরও যে ভাগাড়ে গিয়ে উঠতে হবে, তাও দেখে যাব, মরবো না। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু জানিয়ে দেওয়া দরকার। তবু বিরক্তিটা যথাসাধ্য চেপেই বললাম, একটু চুপ করো না, বুঝি ব্যাপারটা। গোবিন্দ মাসি একেবারে ফেটে পড়লেন। তুই বুঝবি নি, ও গুন্ডোরা জাদু জানে। বোঝবার মতন অবস্থা তোরা রাখেনি। 1 পয়সার পোস্ট কার্ডটা 3 পয়সা হয়েছে, 2 পয়সার খামটা 2 আনা করেছে। কিন্তু ওরা যে আবদার ধরেছে, 2টো বেশি কথা নিকলে টেলিগ্রাফে বেশি দিতে হবে, তা আমায় বুঝিয়ে দিক। পোস্ট কার্ডে 2টো বেশি কথা লিখে কবে কাকে বেশি গুণগার দিতে হয়েছে, খামে 2টো বেশি কথা লিখে কবে কার জরিমানা হয়েছে, বলুক ওরা আমায়। বড় বোঝানোওয়ালা হয়েছে, বুঝিয়ে দিক। কাউন্টারের ওদিকে যারা জড়ো হয়েছিল, তাদের মধ্যে রোগাগোছের একজন ভেতর থেকে ঠেলে এসে বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বললে, কেন, খাম ওজনে বেড়ে গেলে দিতে হয় না বেশি, তোলা পিছু? ভারী শরীর হলেও সে ক্ষিপ্রতা শুধু গোবিন্দ মাসিতেই সম্ভব। মুহূর্তের মধ্যেই হাত বাড়িয়ে টেলিগ্রাম বাবুর হাত থেকে টেলিগ্রামের ফর্মটা ছিনিয়ে মুঠোর মধ্যে দুমড়ে নিয়ে ধাঁ করে লোকটার নাক লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে বললেন, 2টো বেশি কথায় এর ওজনটা কত বেড়েছে বল না রে ড্যাকরা, বল। বড় হিসেব বোঝাতে এ ছিল সবাইকে ঠেলে টুলে, শটকালি কেন, আয় বুঝিয়ে দে। বড়ই বিশ্বদৃশ্য হয়ে পড়েছে ব্যাপারটা। পেছনে নতুন একজন এসে দাঁড়ালেন, ভারী কি গোছের, দেখে মনে হলো যেন স্বয়ং পোস্টমাস্টার। এতক্ষণ সরেজমিনে কেন উপস্থিত হননি বুঝতে পারা গেল না। আমাকেই প্রশ্ন করলেন, মশাই, আপনার আত্মীয় আইনি? এটা সাধ্যমতো গোপন করবারই ইচ্ছা ছিল এ পরিবেশে, তাই এতক্ষণ সম্বন্ধ ধরে ডাকিনিও। একটু আমতা আমতা করে বললাম, হ্যাঁ, ইনি হচ্ছেন মাসি আমার, একটু দূর সম্পর্কের। গোবিন্দ মাসি হঠাৎ ঠান্ডা হয়ে আমার মুখের দিকে বক্র কটাক্ষে চেয়ে শুনছিলেন। বললেন, বল বল, শুনে যাচ্ছি। তোর কি হলো রে শৈল? দুঃসম্পর্কের বলতে তোর মুখে একটু বাঁধলো না তো? ওর মা হলো গোঁদলপাড়ার সুবাদে আমার দিদি। গোবিন্দ বলতে অজ্ঞান হতো, আর তার ছেলে 5 জন গুন্ডোর পাল্লায় পড়ে ভয়ে ভয়ে বলে কি না। ভদ্রলোক শান্তভাবেই বললেন, সহোদর বোন নয় তো, ইনি সেই কথাই বলেছেন। গোবিন্দ মাসি আবার উলসে উঠলেন, ভদ্রলোকের দিকেই একটু কুঁজো হয়ে হাত পা নেড়ে বললেন, আছে সহোদর বোন, থাকবে না কেন? তবে সে যদি বোনের মতন বোন হতো, তাহলে কি আর এতগুলো গুন্ডো একজোট হয়ে আমায় নাকাল করতে পারত আজ? তাহলে কি? ভদ্রলোকের মাথাটা প্রকৃতই খুব ঠান্ডা। পাবলিককে সন্তুষ্ট রাখতে পোস্ট অফিসের আমলাদের ওপর বিশেষ অনুশাসন থাকে। তাতে মনে হলো উনি দেখে ঠেকে অনেকখানি পোক্ত হয়ে উঠেছেন। মনে হলো বোনও যদি বোনের মতো হতো, তাহলে ব্যাপারটা কীরূপে দাঁড়াতো সে কথা ভেবে ভিতরে ভিতরে একটু শিউরেই উঠেছেন। কিন্তু ওদিকটা চাপা দিয়ে একটু সান্ত্বনার স্বরেই বললেন, তার হয় কোথায় সবসময় বলুন, কিন্তু সে আফসোস থাক, আপনি বসুন, সব ঠিক হয়ে যাবে। আমার দিকে চেয়ে বললেন, আপনি একটু ভেতরে আসবেন দয়া করে। আবহাওয়াটা একটু নরম হয়েছে, আমারও মাথায় একটা মতলব উঁকি মারছে। খুবই সহজ একটা উপায় রয়েছে। চেঁচামেচি হই হুল্লোড়ের মধ্যে মনে আসছিল না। মনে হলো ভদ্রলোকও যা ঠাহর করেছেন তা এই। কিন্তু এত সহজ কথা যে গোবিন্দ মাসির মাথায় আসবে না, তাই বা হয় কি করে? চুপ করে দাঁড়িয়ে শুনে যাচ্ছিলেন। আমি পা বাড়াতেই ডান হাতটা খপ করে ধরে ফেললেন। বললেন, কোথায় যাস? ওদের ভাঁওতায় পড়ে তুই যাস কোথায় শুনি? হাতটা ছাড়িয়ে নিয়ে একটু বিরক্তভাবেই বললাম, ভদ্রলোক ডাকছেন, প্রবীণ লোক, শুনেই আসি না একটু? যখন বলছেন ঠিক হয়ে যাবে, এমনভাবে সমস্ত দিন এখানে কাটানোও তো যায় না, বলো। এগিয়ে গেলাম। পেছনে গোবিন্দ মাসি আবার গলা তুলেছেন, তোকে ছেলে মানুষ পেয়ে হাঁদা গঙ্গারাম দেখে যত চায় ভাঁওতা দিক,
কিন্তু গোবিন্দ বামনি শক্তঘানি শৈল। প্রবীণ প্রবীণ বই কি, তা না হলে এতগুলোর ওপর সর্দারি করছে? ওদের চিনি। ন্যাকা ন্যাকা কথা কয়, 12 আনা দিয়ে 13 আনা নেয়। মিলিয়ে দেখ গে, তোর প্রবীণ যদি বাকি পয়সাটা তোর ঘাড় ভেঙে আদায় করে গোঁজামিল দেওয়ার কথা না বলে তো মাসির নামে 2টো কুকুর পুষে রাখিস। তা তোকে ভাঁওতা দিক, আমার কাছে চলবে না। তোর মেশোকে তার করেছিলুম সেই 13 সনের অগ্রাণে, আমার কাছে তার রসিদ রয়েছে। ও কত বড় প্রবীণ আর তুই বামুনের ঘরে কত বড় মুখ্যু টের পেতে আমার দেরি হবে না। পোস্ট কাঠ বেড়েছে, খাম বেড়েছে, তেমনি আমিও 12 আনাটাকে না হয় পুরোপুরি 1 টাকা করে দিচ্ছি, তার ওপর 1 পাই যদি বেশি হয়। বকে যাচ্ছেন। ভিড়ের মধ্যে ব্যাপারটা জিইয়ে রাখবার লোকের অভাব নেই। উৎসাহ দিচ্ছে, বুদ্ধির তারিফ করছে, চাপা গলায় বোধহয় জুগিয়েও দিচ্ছে বুদ্ধি। ভেতর থেকে শুনছি মাসি আসর ক্রমে আরও গরম করে তুলছেন। পোস্টমাস্টার মশাইয়ের ঘরটা ভেতরের দিকে। সামনাসামনি হয়ে টেবিলের দুপাশে বসলাম দুজনে। ওই প্রস্তাবই ছিল ওর। যুক্তি চলছে না, সরাবার উপায় নেই। এদিকে পোস্ট অফিসের কাজ বন্ধ। 1 টাকার অতিরিক্ত পয়সাটা দিয়ে চালিয়ে নেবারই প্রস্তাব ছিল ওর। গোবিন্দ মাসির মন্তব্যগুলো কানে যেতে চেয়ারে গা এলিয়ে দিয়ে হতাশ কণ্ঠে বললেন, তাহলে মতলব তো খাটলো না মশাই, এ যে কঠিন সমস্যায় পড়া গেল। সত্যিই তো পুলিশ ডাকা যায় না, পোস্ট অফিস তো, এদিকে মেচো হাঁটার অধম হয়ে দাঁড়িয়েছে। একটু রগ দুটো টিপে বললেন, একটা নয় কাজ করি, আপনি তো রয়েছেনই, আপিসের কার্বনে টাকাটা ঠিক থাক, ওর রসিদটা না হয় আলাদা করে যা বলছেন 1 টাকা করে দেবো। বললাম, মতলব হিসেবে মন্দ নয়, তবে তাতে পুলিশ কেসে পড়বার 16 আনা চান্স। ওর মাথায় যখন ঢুকেছে তখন হরেক রকম সন্দেহ হবে, ভয়ানক সূক্ষ্ম দৃষ্টি এদিকে। হয়তো রসিদ হাতে নিয়েই আমায় টানতে টানতে সোজা থানায় গিয়ে উঠবেন। তাহলে উপায়? 27 বছরের চাকরি মশাই, রিটায়ার করতে যাচ্ছি, এমন ফ্যাসাদে তো কখনো পড়তে হয়নি। ফ্যাসাদ বই কি, আমারও মাথায় কিছু আসছে না। আমিও ভেবেছিলাম 1 টাকার অতিরিক্ত চার্জটা পকেট থেকে দিয়ে হাঙ্গামাটা মিটিয়ে ফেলব। সে চাল তো ধরা পড়ে গেল। দম ফুরিয়ে গেলে লোক ঠান্ডা হয়, তারও কোনো সম্ভাবনা নেই। যে পাড়ায় থাকেন সমস্ত দিন কাকচিল বসতে পায় না। উনি একদিকে আর রাঙাখড়িকে নিয়ে সমস্ত পাড়াটা একদিকে, তবুও বেদম হতে তারাই হয়। আর এ তো কজন নিরীহ কেরানি, আইন যুক্তি দেখানো ভিন্ন, যাদের অন্য কোনো সম্বল নেই। দম ফুরোবার কথাই আসে না। দুজনে রগ টিপে দুদিকে বসে রইলাম। অথচ একটা সহজ উপায় ছিল, এবং সেটা মনে পড়ল অবস্থা যখন একেবারে চরমে এসে দাঁড়িয়েছে। তাই তো সাধারণত হয়ও এসব ক্ষেত্রে। যতই বিলম্ব হচ্ছে, বাইরে গোবিন্দ মাসি ততই ওদিকে উগ্র মূর্তি ধারণ করছিলেন। শেষে আর থাকতে না পেরে চিৎকার করতে করতে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে এসে আপিস ঘরে ঢুকতে যাবেন। আমি তাড়াতাড়ি উঠে এলাম। যা ঠাহর করেছি তাতে বোধহয় সমস্যাটা এবার মিটবে। সুতরাং একটু যেন বিরক্তির ভাবই টেনে এনে বললাম, মাসি, এত উতলা হলে চলে? আমি কি বসে আছি? কাগজপত্র ঘেঁটে এদের নিয়মকানুন যেমন দেখছি, তাতে 2 টাকা 8 আনার কথা তো বাদই দাও। এরা 1 টাকাও পেতে পারেন কি না সন্দেহ আছে আমার। তুমি যেটা ক্ষমাঘান্না করে দিয়ে দিতে চাইছো আর কি। তবে আর একটু পাকা করে বুঝে নিতে দাও, গভর্নমেন্টের পাওনা তো। গোবিন্দ মাসি একেবারে নির্বাক হয়ে গেছেন। চোখ দুটো বড় বড় করে প্রশ্ন করলেন, 1 টাকাও দাবি করতে পারে না, অথচ চাইছে 2.5 টাকা? এদের ফাঁসি কাটে তুলছে না কেন? ভিড়টাও একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আমি উত্তর করলাম, তবে আর বলছি কি, কিন্তু একটু ভালো করে দেখে নিতে দাও আমায় আগে। সেই পুরনো সময় আর এ সময় মিলিয়ে দেখতে হবে তো। একটু বসো গিয়ে স্থির হয়ে। তুমি একটুখানি গলদ ভেবেছিলে, অনেক গলদ। মাসি ফিরে গেলেন। কানে গেল, এইবার সামলাও, এ আর অবলা মেয়ে ছেলে নয় একটা, তোমরা কেউ যাবে না, তামাশাটা দেখে যাও। ভেতরে এসে বললাম, কই টেলিগ্রামটা দেখি মশাই। টেলিগ্রাফিস্ট ছোকরা এনে দিল। পুরো 1খানা ফর্মে ঠাসা একরাশ কথা। অনেক কষ্টে সারমর্ম যা ধরতে পারলাম তা এই যে গোবিন্দ মাসি তার ভাইপো বটকৃষ্টকে লিখেছেন কালই এসে তাকে নিয়ে যেতে। রাঙাখুড়ির সঙ্গে এঁটে ওঠার আর সাধ্য নেই তার। পাড়ায় একদণ্ড আর টিকতে পারছেন না।
রাঙাখুড়ির সম্বন্ধে বিশেষণই রয়েছে 5টা। কে লিখে দিয়েছে জানি না, তবে বিশেষণগুলো ইংরেজিতেই। বার্ন ফোরহেড, হাউস বার্নার, গুড ইটার, 100 ইটার, সন ইটার, হাজব্যান্ড ইটার। অনুমান করলাম পোড়া কপালি, ঘর জ্বালানি, ভালো খাকি, সতেক খোয়ারি, ব্যাটা খাকি ইত্যাদি। অন্য একটা ফর্মে ছেঁটে ছুটে সংক্ষিপ্ত করে দিয়ে বললাম, নিন 14 আনার একটা রসিদ লিখে দিন, ওঁটটা এখন ছিঁড়বেন না যেন। সমস্ত রাস্তাটা রিকশাতে চুপ করেই বসে রইলেন গোবিন্দ মাসি। কী যে ভাবছেন উনিই জানেন। আমি ঘাঁটালাম না। বাড়ির কাছাকাছি এসে হঠাৎ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে শৈল, আবাগির ব্যাখ্যা না করে যে কথাগুলো এমন গুছিয়ে নিকিয়ে দিয়েছিলুম সেগুলো বাদ দেবে না তো পোড়া কপালেরা? দেখলি তো ওরা সব পারে। বেশ, বটুর হাতে টেলিগ্রাফটা তো দেখতেই পাবো। গোবিন্দ মাসির কোনো ব্যাপারেরই জের একেবারে মেটে না। ও নিয়ে আর আপাতত মাথা ঘামানোর দরকার মনে করলাম না। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।